প্রিয় শিক্ষার্থী, অর্থের মূল্য কী? অর্থের মূল্য এবং দ্রব্যের মূল্যের মধ্যে সম্পর্কই বা কী এবং তারল্যফাদ কী, এই সব নিয়েই আজকের এই আয়োজন, বক্তৃতা 13। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে অর্থনীতি বিভাগে এবং সম্মান তৃতীয় বর্ষ শ্রেণীতে অধ্যয়ন করছো এবং তোমাদের যাদের সেশন 2017-18 তাদেরকে অনলাইন পর্বের আমার বক্তৃতা 13-তে আন্তরিক স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা বক্তৃতা 12-তে ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির 4র্থ অধ্যায় মানি মার্কেট অধ্যায়ের অর্থ কী, অর্থের যোগানের বিভিন্ন প্রকার অর্থাৎ M1, M2, M3 এবং M4 নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাথে অর্থের যোগানের যে দুটি প্রধান প্রকার রয়েছে, সংকীর্ণ অর্থে মুদ্রা এবং বিস্তৃত অর্থে মুদ্রা, এই দুই প্রকার অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বুঝেছিলাম যে এই দুই প্রকার অর্থের যোগানের মধ্যে পার্থক্যই বা কী। তো শিক্ষার্থীরা, সেই ধারাবাহিকতায় আজকে যেরকমটা শুরুতে বলছিলাম যে অর্থের মূল্য কী সেটা নিয়ে আমরা প্রথমে পড়ব, তারপরে আমরা দেখব যে এই অর্থের মূল্য এবং দাম স্তর বা দ্রব্যের মূল্যের মধ্যে সম্পর্ক কী, এবং শেষে আমরা দেখব যে জন মেনার্ড কেইন্সের তারল্যফাদই বা কী এবং তারল্যফাদ কেন সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি আমার কথা শুনবে, বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আসি যে অর্থের মূল্য কী। অর্থের মূল্য কী সেই বিষয়ে যাওয়ার আগে অর্থ কী সেই সম্পর্কে আমরা একটু মনে করে নিতে চাই। সেটা হলো, অর্থ হলো এমন দ্রব্য বা বস্তু যেটা বিনিময়ের মাধ্যম বা লেনদেনের বাহন, সঞ্চয়ের বাহক, ঋণ পরিশোধের উপায় হিসেবে কাজ করে, তাকে বলা হয় অর্থ। আমরা জানি যে অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থের যে কাগজি মূল্য বা ধাতবী মুদ্রা, সেটা ছাড়া অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থের মূল্যটা কখন গিয়ে দাঁড়ায়? যখন এটা সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃতি দেয় যে এত টাকার ঠিক ক্রয় ক্ষমতা বা মূল্য রয়েছে এবং জনগণ সবাই সেটাকে মেনে নেয়। তাহলে অর্থের নিজস্ব মূল্য না থাকলেও তার কিন্তু ক্রয় ক্ষমতা রয়েছে। এজন্য বলা হয় যে অর্থের মূল্য বলতে সেটাকেই বোঝায় যেটা দ্বারা অর্থ যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে তাকে বলা হয় অর্থ। কি বললাম? বললাম যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের মূল্য। ঠিক আছে, ছোটো করে বলতে হয় যে অর্থ যা ক্রয় করে তাকে বলা হয় অর্থের মূল্য। কীরকম? আমরা খুব সাধারণভাবে একটি উদাহরণ যদি দেই, যে 10 টাকা দ্বারা যদি একটি কলম ক্রয় করা যায়, তাহলে আমরা বলবো যে এই 10টি টাকার মূল্য হচ্ছে একটি কলমের সমান বা একটি কলম ক্রয়ের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ভালোভাবে বুঝলাম যে অর্থের মূল্য কী। ইংরেজিতে বললে এভাবে বলা যায় যে ভ্যালু অফ মানি ইজ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি, অর্থাৎ পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাটাই হচ্ছে অর্থের মূল্য। এবার আসি যে অর্থের মূল্য এবং দ্রব্যের মূল্য বা দাম স্তরের সাথে অর্থের মূল্যের কী সম্পর্ক সেটা সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা জানলাম যে অর্থের যে ক্রয় ক্ষমতা সেটাই হচ্ছে অর্থের মূল্য। এখন কখনো যদি দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা জানি মুদ্রাস্ফীতির কথা, যে একটি দেশে এমন একটা পরিস্থিতি বা পর্যায় বোঝায় যে পর্যায়ে দীর্ঘমেয়াদে
জিনিসপত্রের দাম বা সেবা সামগ্রীর দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। যখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তখন দাম স্তর ধীরে ধীরে বেড়ে যায়। এই দাম স্তর বেড়ে যাওয়ার সাথে অর্থের মূল্য কী সেটাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো শিক্ষার্থীরা, যখনই দাম স্তর বেড়ে যায় বা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হয় দেশের অর্থনীতিতে, তখনই অর্থের নিজস্ব মূল্য কমে যায়। কীরকম বিষয়টা উদাহরণ দিয়ে যদি আমরা বলি এভাবে, যেরকম উদাহরণটা পূর্বে দিয়েছিলাম যে 10টি টাকা দ্বারা যদি একটি কলম ক্রয় করা যায় তাহলে এই 10টি টাকার অর্থমূল্য বা নিজস্ব মূল্য হচ্ছে একটি কলম বা একটি কলম ক্রয় করা। এখন পূর্বের তুলনায় যদি পরে পরিস্থিতি এমন হয় যে ওই কলমটি ক্রয় করতে আর 10টি টাকা না বরং 11টি টাকা প্রয়োজন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে অর্থের নিজস্ব ক্রয় ক্ষমতা কমে গেছে এবং সেই সাথে মূল্যস্ফীতি বেড়ে গেছে বা মূল্যস্তর দাম স্তর বেড়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের নিজস্ব মূল্য এবং দাম স্তরের সাথে একটি বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক রয়েছে। যখনই দাম স্তর বেড়ে যাচ্ছে তখনই কিন্তু অর্থের নিজস্ব মূল্য কমে যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝলে ভালোভাবে। এখন বিষয়টাকে আমরা বোর্ডে আরও স্পষ্টভাবে বুঝতে চাই। তোমরা যদি আমরা যদি বোর্ডে যাই তাহলে আমরা দেখব যে এইখানে দেখা যাচ্ছে যে ভিএম, ভ্যালু অফ মানি, অর্থের মূল্য ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, অর্থাৎ দাম স্তরের উপর অর্থের মূল্য নির্ভর করতেছে কিভাবে? বিপরীত ক্রমে 1/p। বিপরীত ক্রমে, যেখানে এফ প্রাইম এফ মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন বা প্রথম অন্তর্কলন হচ্ছে লেস দেন 0। যখনই আমরা প্রথম অন্তর্কলনের মান লেস দেন 0 হয় তখনই আমরা বুঝি তখন স্বাধীন চলকের মান যখন বেড়ে যায় তখন উদিন চলকের মান কমে যায়। অর্থাৎ দাম স্তর যখন বেড়ে যাবে তখন অর্থের নিজস্ব মূল্য কমে যাবে। অর্থাৎ অর্থের মূল্যের সাথে দাম স্তরের বা দ্রব্যের মূল্যের একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা অর্থের মূল্য এবং দ্রব্য মূল্য এর সাথে আমরা বিপরীত সম্পর্ক নির্ণয় করতে পারি। বিষয়টা আমরা চিত্রের সাহায্যে আরও স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারি। সেটা হলো, আমরা একটি চিত্র দেখি যে চিত্রের ভূমি অক্ষে অর্থের মূল্য এবং লম্ব অক্ষে দাম স্তর নেওয়া হয়েছে। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটা ভিএম রেখা, ভ্যালু অফ মানি বা অর্থমূল্য রেখা নেওয়া হয়েছে, যেটা নির্ভর করতেছে দাম স্তরের উপরে। আমরা যদি শিক্ষার্থীরা A0 বিন্দু বিবেচনা করি তাহলে দেখব যে দাম স্তর হচ্ছে P0, দ্রব্যমূল্য হচ্ছে P0 এবং অর্থমূল্য হচ্ছে V0। এখন এই অবস্থা থেকে যদি দাম স্তর বা দ্রব্যমূল্য বেড়ে P1 হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্থের নিজস্ব মূল্য V0 থেকে কমে V1 হয়। অর্থাৎ দাম স্তর বা দ্রব্যমূল্যের সাথে অর্থের মূল্যের একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, তো আমরা বেশ ভালোভাবেই বুঝলাম যে অর্থের মূল্য কী এবং অর্থের মূল্য এবং দ্রব্যমূল্য বা দাম স্তরের মধ্যে কিভাবে বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে। এবার আমরা শিক্ষার্থীরা তারল্যফাদ বুঝব। তারল্যফাদে যাবার পূর্বে আমাদের একটু পূর্বের আলোচনায় যেতে হবে। আমরা জানি যে অর্থ কী, এই ক্লাসের শুরুতেই অর্থের সংজ্ঞা আমরা পড়েছি, জেনেছি। অর্থ কী সেটা কি জানি, অর্থের চাহিদা কী সেটাও আমরা জানি। আবারও একবার মনে করে নিতে চাই, যে পরিমাণ অর্থ মানুষ হাতে রাখতে চায় তার দৈনন্দিন প্রয়োজন এবং অন্যান্য চাহিদা মেটাবার প্রয়োজনে তাকে বলা হয় অর্থের চাহিদা। এই অর্থের চাহিদাকে আবার
তিনটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা বা ট্রানজ্যাকশনের ডিমান্ড ফর মানি, আরেকটি হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এবং তৃতীয়টি হচ্ছে অর্থের ফটকা চাহিদা বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। প্রথম দুটি প্রকার অর্থাৎ অর্থের লেনদেনজনিত চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা, এই দুই ধরনের চাহিদাই মানুষের আয় স্তরের উপর নির্ভরশীল। ঠিক আছে, লেনদেনজনিত চাহিদা কাকে বলে? লেনদেনজনিত চাহিদা বলে যে যেই পরিমাণ দৈনন্দিন চাহিদা, দৈনন্দিন লেনদেন মেটাবার স্বার্থে মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় লেনদেনজনিত চাহিদা। এটা আয় স্তরের উপর প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে নির্ভরশীল। অর্থাৎ আয় স্তর বাড়লে লেনদেনজনিত চাহিদা বাড়ে, আয় স্তর কমলে লেনদেনজনিত চাহিদা কমে। সতর্কতামূলক চাহিদা কাকে বলে? আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য আমরা যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চাই তাকে বলা হয় সতর্কতামূলক চাহিদা। এই সতর্কতামূলক চাহিদাও আয় স্তরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? সরাসরি বা প্রত্যক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ আয় স্তর বাড়লে সতর্কতামূলক অর্থের চাহিদা বাড়ে, আয় স্তর কমলে এটা কমে যায়। কিন্তু অর্থের যে অন্য একটি চাহিদা রয়েছে সেটা হলো ফটকা চাহিদা। যে ফটকা চাহিদা আয় স্তরের উপর নির্ভরশীল না, বরং সুদের হারের উপর নির্ভরশীল। এবং এই ফটকা চাহিদার উদ্ভাবক হচ্ছে জর্জ মেনার্ড কেইন্স। জর্জ মেনার্ড কেইন্সের মতে মানুষ কিছু পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তার ফটকা কারবারের উদ্দেশ্যে। ফটকা কারবার এবং বিনিয়োগের মধ্যে কী পার্থক্য সেটা আমরা জানি। তো যখনই সুদের হার আস্তে আস্তে কমে যায়, একটা ন্যূনতম পর্যায়ে চলে যায়, সেই ন্যূনতম পর্যায়ে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয়ে যায় বা অসীম স্থিতিস্থাপক হয়ে যায়। কীরকম? যে এরকম হতে পারে যে অর্থের সুদের হার যখন 2-3% হলো, এরকম একটা ন্যূনতম পর্যায়ে সকল পরিমাণ অর্থ মানুষ নিজের কাছে হোর্ডিং করতে চায় বা জমা রাখতে চায়, বা ব্যাংক ব্যবস্থা বা বন্ড বা ঋণ দিতে চায় না। তাহলে এটা অর্থনীতির জন্য এক ধরনের ফাঁদ। কিভাবে ফাঁদ? ফাঁদ কাকে বলে? ফাঁদ বলে একটা আবদ্ধ অবস্থা বা সংকটাপন্ন অবস্থা, পশু পাখি প্রাণীর জন্য যে অবস্থা থেকে সেই প্রাণী বা পশু বা প্রাণী বের হতে পারে না, সেটাকে ফাঁদ বলে। অর্থনীতির জন্য এটা ফাঁদ কিভাবে? অর্থনীতির জন্য এভাবেই ফাঁদ। আমরা অর্থনীতি থেকে যে শিক্ষাটা জানি সেটা হলো যে সুদের হারের সাথে বিনিয়োগের এক ধরনের বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে। এজন্য ক্লাসিক্যাল এবং অন্যান্য অর্থনীতিবিদরা বলেন সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়িয়ে দেশের উন্নয়ন করা যায়। বিনিয়োগ বাড়লে আয় স্তর, কর্মসংস্থান, উৎপাদন সব কিছু বাড়বে, দেশের উন্নয়ন হবে। কিন্তু কেইন্স বললেন যে এভাবে সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়িয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কারণ ন্যূনতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হয়। অর্থাৎ এখানে একটা ফাঁদ থাকে, যে ফাঁদটাকে কেইন্স বলতেছে তারল্য ফাঁদ। এই অর্থে এটাকে কেইন্স ফাঁদ বলে ব্যবহার করেছেন। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝলাম ব্যাকগ্রাউন্ডটা কি। এবার আমরা বলবো এক কথায় যে তারল্য ফাঁদ কি। ন্যূনতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা যখন স্থিতিস্থাপক হয় বা অসীম স্থিতিস্থাপক হয়, তখন সেই অবস্থাটাকে বলে তারল্য ফাঁদ। এই তারল্য ফাঁদে বিনিয়োগ আর বাড়ে না, একটা স্থির অবস্থা থাকে। এই জন্য এটাকে বলা হয় এক ধরনের ফাঁদ। তো বিষয়টা চিত্রে আরও আমরা ভালোভাবে পড়ব। চলো আমরা বোর্ডে যাই। আমরা দেখি তারল্য ফাঁদের যে সমীকরণ সেটা আমরা দেখি। L2 এখানে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, অর্থাৎ অর্থের ফটকা চাহিদা। L1টাকে ব্যবহার করা হয়েছে, যেটা লেখা হয়নি, সেটা হলো অর্থের লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা।
L2টা হচ্ছে ফটকা চাহিদা, যে ফটকা চাহিদাটা নির্ভর করে ফাংশন অফ RI অর্থাৎ সুদের হারের উপর। কীভাবে নির্ভরশীল? বিপরীত ক্রমে নির্ভরশীল, যেহেতু অন্তর্কলন <0। বিপরীত ক্রমে যেহেতু নির্ভরশীল, তাহলে বোঝা যায় সুদের হার যখন কমে অর্থের ফটকা চাহিদা বাড়ে, সুদের হার যখন বাড়ে অর্থের ফটকা চাহিদা কমে যায়। এখন আমরা লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদটা চিত্রে দেখব। একটি চিত্র নেওয়া হয়েছে যার ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা, লম্ব অক্ষে সুদের হার নেওয়া হয়েছে। একটি রেখা নেওয়া হয়েছে, দেখো তোমরা, এখান থেকে শুরু হয়ে এখানে বেন্ড হয়ে আসছে বা বাঁকা হয়ে আসছে। এই বিন্দুতে আসার পর রেখাটি এই যে বোল্ড বা গাঢ় অংশটি ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ রেখাটা এরকম হয়ে গেছে, একটা পর্যায়ে বেন্ড হয়ে তারপরে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এই রেখাটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা L2, যেটা সুদের হারের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এ বিন্দু অনুযায়ী আমরা দেখতেছি সুদের হার যখন R0, অর্থের ফটকা চাহিদা M0। ঠিক আছে, যখনই সুদের হার কমে এটাকে বলা হচ্ছে ন্যূনতম সুদের হার R1। ন্যূনতম সুদের হার হয় তখন অর্থের ফটকা চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়ে যাচ্ছে, একদম ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এই যে ভূমি অক্ষের সমান্তরাল, এই অংশটাকে কেইন্স বলতেছে এটা একটা তারল্য ফাঁদ, যে ফাঁদে দেশের অর্থনীতি বিনিয়োগের মধ্যে নিপতিত হবে এবং সেখান থেকে আর উত্তরণের সুযোগ কম। এই একটা অবস্থাকে জন মেনার্ড কেইন্স বলতেছেন যে অর্থের তারল্য ফাঁদ। তো আমরা শিক্ষার্থীরা ভালোভাবেই বুঝলাম যে তারল্য ফাঁদ কী এবং কিভাবে তারল্য ফাঁদ কেইন্সের মতে একটা দেশকে উন্নয়নের বদ্ধাবস্থায় রাখে। তো শিক্ষার্থীরা আমরা প্রথম থেকে শেষ অবধি অর্থের মূল্য কী সেটা বুঝলাম, অর্থের মূল্য এবং দ্রব্যের মূল্য মধ্যে সম্পর্ক সেটাও বুঝলাম, এবং শেষ পর্যায়ে তারল্য ফাঁদ কী সেটা ভালোভাবে বুঝতে পারলাম। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই বক্তৃতা 13 তোমাদের জন্য আমার পরামর্শ বা নির্দেশনা হলো, ক্লাস গ্রহণ করতে গিয়ে কোনো সমস্যা হলে, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে, অথবা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে, অথবা কোনো পরামর্শ প্রদানের জন্য, কোনো কিছু জানবার জন্য প্রয়োজন হলে তোমরা অবশ্যই মন্তব্য করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।